নমস্কার, আমি নিবেদিতা। শুধুই গল্প নিবেদিতা চ্যানেলে আমি সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই। অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আপনার একটি লাইক আমার কাছে অশেষ মূল্যবান। আপনার একটি সাবস্ক্রিপশন আমাকে পরের গল্প লিখতে উৎসাহিত করে। আপনাদের অমূল্য মতামত জানাতে অবশ্যই ভুলবেন না। আমার আজকের নিবেদন একটি ছোট গল্প, অপার্থিব। আসুন গল্পটি শোনা যাক। এই পৃথিবীতে এমন অনেক কিছু ঘটে যা আমাদের বুদ্ধির বাইরে, বিবেচনার বাইরে। সব কিছু আমাদের বুদ্ধি বিবেচনা দিয়ে বিচার করা যায় না। আমরা বন্ধুরা 5 জন এক বর্ষার সন্ধ্যায় বসে আছি পাহাড়ের কোলে এক হোমস্টের বারান্দায়। পাহাড়ে অন্ধকার হয় তাড়াতাড়ি, আর বৃষ্টি যখন ঝিরঝির করে পড়তে থাকে তখন পাহাড় বড় রহস্যময় মনে হয়। তার মধ্যে পাহাড়ে যদি বৃষ্টির কারণে আলো চলে যায় তাহলে আলো আঁধারিতে বেশ একটা ঝিমঝিম ভাব আসে। চারিদিকে বড় বড় লম্বা লম্বা গাছগুলো যখন দুলতে থাকে মনে হয় যেন দৈত্যরা মাথা নাড়াচ্ছে। শনশন আওয়াজ হচ্ছে হাওয়ার। আমাদের শহরের লোকের কাছে কেমন যেন একটা ভুতুরে ভুতুরে অনুভূতি হয়। আমরা কেউ ভূত দেখিনি, শুধু একটা অনুভূতি। সবাই বলে এ দেখেছে, ও দেখেছে। আমরা কি সত্যিই চর্মচক্ষে কিছু দেখেছি? আমরা 5 বন্ধু বসেছি আজকে এই আলোচনায়। গরম কফির কাপে চুমুক দিতে দিতে আমরা গল্পে মগ্ন। আমি, রাকা, নিকিতা, রিক্তা আর সুলগ্না। আমরা 5 জন সংসার থেকে 4-5 দিনের ছুটি নিয়ে বেরিয়ে পড়েছি নিজেদের মতো, জীবনকে একটু উপভোগ করব বলে। উত্তরবঙ্গের পাহাড়ের কোলে একটি গ্রামে এসেছি। কফির সঙ্গে পকোড়া খেতে খেতে নিকিতা হঠাৎ বলে উঠল, তোরা কেউ ভূত দেখেছিস? আমরা সবাই মধ্যবয়সী, আমরা কেউ ভূত দেখিনি, মানে চাক্ষুষ করিনি। তাই সবাই বলে উঠল, না রে, আমরা তো আলো ঝলমল শহরে থাকি, অত আলোতে আমরা ভূত দেখব কী করে? নিকিতা বলে ওঠে, আরে আমি কি তোদের চোখে দেখার কথা বলেছি? স্বপ্নে দেখতে পারিস, কারো মুখে শুনতে পারিস। দাদু ঠাকুমারা আমাদের কত গল্প বলতো না, ওই রকম। সব কিছু কি আর নিজের চোখে দেখা হয়? সেই শোনা গল্পই বল না, আমরা শুনি, সন্ধেটা কেটে যাবে। রাকা হঠাৎ বলে উঠল, দাঁড়া দাঁড়া, আমি তোদের একটা সত্যি ঘটনা বলছি, আমার চোখে দেখা। ভাবলে এখনও গায়ে কাঁটা দেয়। আমার এখন বিশ্বাস করতে মন চায় না, কিন্তু একদম সত্যি ঘটনা। তখন আমি অনেক ছোট, এই সবে হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিয়েছি। মামার বাড়িতে বেড়াতে গিয়েছি জব্বলপুরে। ওখানে আমার মামা চাকরি করতেন রেলওয়েতে। আমার বাবা আমাকে দিয়ে এসেছিলেন। 2 দিন পরে বাবা ফিরে আসেন। ঠিক ছিল আমি ওখানে প্রায় 1 মাস থাকব। তারপর আমার মামাতো দাদা আমাকে পৌঁছে দিয়ে যাবে। আমি তো খুব আনন্দে গেছি। আমাদের ছোটোবেলায় তো অত বেড়াতে যাওয়ার রেওয়াজ ছিল না, তাই কলকাতা থেকে অত দূরে যাব এতেই আমার আনন্দ হচ্ছিল। আর গিয়ে তো আমি অবাক, অত বড় বাড়ি আমি দেখিনি। আসলে এর আগে আমি রেলওয়ের
কোনো বাংলো বাড়ি দেখিনি। সে কি বিরাট বাড়ি রে, বিশাল কম্পাউন্ড, পাঁচিল দিয়ে ঘেরা, আর কত ঘর, ঘরের সাইজ কি বড় বড়। বাগানে তো রীতিমতো ফুটবল খেলা যাবে। আর কি বাগান, কত গাছ, তখন তো গ্রীষ্মকাল, কত আম গাছ, আম ফলে আছে। আমি সত্যি তখন পর্যন্ত গাছে আম ঝুলতে দেখিনি। আমরা কলকাতার লোক, যে অঞ্চলে থাকতাম সেখানে শুধুই বাড়ি আর বাড়ি, ইটের পরে ইট, কংক্রিটের জঙ্গল, বাস, ট্রাম, রিক্সা দেখেছি। তাই আমিও আনন্দে আত্মহারা হয়ে উঠলাম। মামিমা তো আমার অবস্থা দেখে হেসেই বাঁচে না, বলে, দাঁড়া, আম ভালো করে পাকুক, তখন খেয়ে দেখবি গাছের আম কি মিষ্টি। তুই থাক না এখানে, তুই দাদার সঙ্গে ঘুরবি, তোকে কত জায়গায় বেড়াতে নিয়ে যাব। তুই কলকাতায় অমন জায়গা দেখিসনি। কলকাতায় খালি গাড়ি ঘোড়া আর ভিড়। আমরা তোকে নর্মদা নদী দেখাবো, ভেড়াঘাটে নৌকায় চড়াবো জ্যোৎস্না রাতে, ধোঁয়াধার ফলস দেখাবো। থাক না, দেখবি তখন এখান থেকে যেতেই চাইবি না। বাবা দুদিন পরে চলে গেলেন। আমাকে বলে গেলেন, ভালোভাবে থাকবি, মামিমার কথা শুনে চলবি, একা একা কোথাও যাবি না। আমি ঘাড় নেড়ে বাবাকে হ্যাঁ বললাম। বাবা নিশ্চিন্তি হয়ে চলে গেলেন। প্রথম কয়েকদিন আমি মামিমার সাথে মামিমার বন্ধুদের বাড়িতে বেড়াতে গেলাম। দেখলাম জব্বলপুরে অনেক বাঙালি আছে, সব বাড়িতেই খুব খাতির যত্ন পেতাম। তারপরেই যে রোববার আসলো, আমরা 5 জন মিলে ভেড়াঘাট দেখতে গেলাম। কি বিশাল নদী নর্মদা! ওখানে সবাইকে দেখলাম নর্মদার ধারে গিয়ে সবাই বলছে, নর্মদা মাই কি জয়। বুঝলাম নর্মদাও গঙ্গার মতোই পূজিতা হন। তারপর আমরা নৌকায় চড়ে নদীর মধ্যে ঘুরতে বেরোলাম। এর আগে আমার নৌকো চড়ার কোনো অভিজ্ঞতা হয়নি। কত বড় বড় ঢেউয়ের মধ্যে দিয়ে যাচ্ছি, মার্বেল রকস দেখলাম, তারপর ধোঁয়াধার ফলসও দেখলাম। সারা দিন সারা সন্ধে কেটে গেল, এক অপূর্ব অভিজ্ঞতা হলো আমার। মন ভরে গেছিল, এক রূপকথার জগতে বাস করছিলাম। আমি যেন স্বপ্নের মধ্যে থাকতাম। কখন সকাল হতো আর কখন রাত্রির বুঝতেই পারতাম না। এর মধ্যে হঠাৎ এক আশ্চর্য ব্যাপার ঘটল। আমার যে মামাতো দাদা কলেজে পড়ে, সে হঠাৎ একদিন বাড়ি ফিরছে না। সন্ধ্যা হয়ে গেছে, তাও তার কোনো খোঁজ নেই। ওখানে কলকাতার মতো অত রাত্রির করে না কেউ, সবাই তাড়াতাড়ি ঘরে ফেরে। মোটামুটি 9টার মধ্যে সবার খাওয়া হয়ে যায়। তারপর যে যার মনে গল্পের বই পড়ে, নিজেদের মধ্যে গল্প করে। তখনও তো টিভি আসেনি, তাই টিভি দেখার প্রশ্ন নেই। তো সেই দাদা তো আর ফিরছে না, মামা মামি হানটান করছে। আর যে দাদা চাকরি করে, সে সাইকেল নিয়ে ভাইয়ের বন্ধুদের বাড়ি খোঁজ করছে। কেউই কোনো খোঁজ দিতে পারছে না। 10টা বেজে গেল। মামিমার কাঁদো কাঁদো অবস্থা। হঠাৎ বাইরের গেটে ঠং করে আওয়াজ হলো। বাগানে একটা বড় লোহার গেট আছে, সেই গেটটা কেউ খুলল। দেখা গেল ছোটদা ঢুকছে, কেমন টলতে টলতে। বাগানের ভিতরে আসতেই ছোটদা সাইকেল থেকে পড়ে গেল। সবাই ধরাধরি করে বারান্দায় এনে শোয়ালো, মাথায় জল দেওয়া হতে লাগলো। অনেকক্ষণ পর ছোটদা চোখ খুলল। চোখ দুটো জবা ফুলের মতো লাল। ছোটদাকে কিছু জিজ্ঞেস করার আগেই ছোটদা মামিমাকে জড়িয়ে ধরে কেঁদে উঠল, বলতে লাগলো, মা, মা, আমাকে বাঁচাও, আমাকে তাড়া করছে, আমাকে মেরে ফেলবে। মামিমা যত বলে, কে তাড়া করছে, কে মারবে,
ছোটদা তত চেঁচায়, ওই আমার পিছনে, আমাকে ভয় দেখাচ্ছে। এমন করে তাকাচ্ছে যেন কোনো অদৃশ্য ব্যক্তি ওকে তাড়া করছে। আশেপাশের বাড়ির লোকেরা এসেছে, সবাই বলছে হাওয়া লেগেছে। কোথা দিয়ে আসছিল? কোনো গাছের তলা দিয়ে নাকি? কোনো অশুভ আত্মার ছোঁয়া লেগেছে। কাল ভালো ওঝা ডেকে ঝাড়ফুঁক করাতে হবে। আমি তো খুব ভয় পেয়ে গেলাম। পরদিন এক ওঝা এলো, লাল কাপড় পরা, মাথায় ঝুঁটি বাঁধা। সে একটা মালসায় আগুন জ্বেলে তার মধ্যে সর্ষে ছিটোতে লাগলো, আর কী সব মন্ত্র পড়তে লাগলো হিন্দিতে। আমি না খুব ভয় পেয়ে গিয়েছিলাম। ছোটদা কিন্তু কিছুতেই ঠিক হচ্ছিল না। ক্রমাগত ঝাড়ফুঁক চলতে লাগলো। কোনো ডাক্তার দেখায়নি। প্রায় 7 দিন ছোটদার উপর অকথ্য অত্যাচার চালালো ওঝামশাই। ছোটদা কি চিৎকার করতো! সবাই বলতো ভূতে ধরেছে, শক্ত ভূত। আমি বাবাকে চিঠি লিখে দিয়েছিলাম, বাবা এসে আমাকে নিয়ে যায়। তারপর চিঠি মারফত খবর পেয়েছিলাম ছোটদা সুস্থ হয়েছে, আবার পড়াশোনা করছে। কোনো দুষ্ট আত্মা ছোটদার উপর ভর করেছিল। আমি এর বেশি কিছু জানি না রে, তবে ঘটনাটা সত্যি। রাকা এবার থামল। রাকা শেষ করতেই নিকিতা বলে উঠল, দাঁড়া দাঁড়া, আমারও একটা ঘটনা মনে পড়েছে। আমি তখন সবে হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিয়েছি। তোরা তো জানিস আমার বাবা আমার ছোট বয়সেই মারা গিয়েছিলেন। আমার মা আর 2 দাদা, দাদু ঠাকুমার কাছেই থাকতাম আমরা। দাদু ঠাকুমাই আমাদের দেখতেন। আমাদের যাবতীয় দায়িত্ব দাদুই সামলাতেন। দাদুর সঙ্গে আমার খুব ভাব ছিল। দাদুর কাছেই আমি শুতাম ছোটোবেলায়। দাদু আমাকে স্কুলে দিয়ে আসতো, নিয়ে আসতো। তা আমার হায়ার সেকেন্ডারি পরীক্ষা হয়ে যাওয়ার পর রেজাল্ট বেরিয়ে গেছে। দাদু খুব খুশি, আমি কলেজে ভর্তি হয়ে গেছি। এমন সময় দাদুর হার্ট অ্যাটাক হয়। আমরা তো বিধ্বস্ত, আমরা ভাই বোনেরা, মা, ঠাকুমা। দাদুকে ছাড়া আমরা অচল। দাদু বাঁচলেন না, দাদু চলে গেলেন। আমাদের সবার খুব মন খারাপ। আমি দাদুর খুব কাছের ছিলাম, আমি ভেঙে পড়েছিলাম। দাদু আমাদের সন্ধ্যাবেলায় রামায়ণ মহাভারত পড়ে শোনাতেন। আমরা যেন কেমন হয়ে গিয়েছিলাম। দাদুর কাজের আগের দিন আমি আর আমার এক জ্যাঠতুতো বোন খাটে ঘুমিয়ে আছি। আমি স্বপ্নে যেন দেখলাম দাদু আমার পাশে বসে আছে, আমাকে বলছে, ভয় পাস না বুড়ি, যেমন আছিস এমনি থাকিস, মন দিয়ে পড়াশোনা করবি, আমি সব সময় তোর সঙ্গে আছি। ধর্মর করে জেগে উঠলাম, দাদু দাদু বলে চিৎকার করলাম। আমার মা আর বাড়ির সবাই দৌড়ে চলে আসলো আমার কাছে। সবাই জানতে চায় কি হয়েছে। আমি কেঁদে ফেলে বলি, দাদু এসেছিল আমার কাছে, আবার চলেও গেল। সবাই বলল, তোকে তো খুব ভালোবাসতো, তাই যাওয়ার আগে শেষ দেখা দিয়ে গেল। চিন্তা করিস না, ভয় নেই। আমি সারা রাত জেগে কাটিয়েছিলাম। নিকিতা থামতেই সুলগ্না শুরু করে, সবাই যেন বলার জন্য ছটফট করছে। সুলগ্না বলে ওঠে, আমরা তো সবাই ছেলেবেলার বন্ধু। তোরা তো জানিস আমরা একান্নবর্তী পরিবারে থাকতাম। আমার বাবা বড় ছিলেন, তার নিচে আরও 3 ভাই। সব ভাই বউরা, তাদের ছেলেমেয়েরা মিলে এক বৃহৎ সংসার। আমরা যৌথ পরিবারে থাকতে ভালোবাসতাম, সবাইকে নিয়ে চলতাম। আমি বড় বলে ছোট ছোট ভাই বোনদের কত ভালোবাসতাম। ওদের পড়াশোনার সব আমি দেখতাম। সব কাকারা খুব ভালো ছিল। কাকিমারা গাঁইগই করলেও কাকারা পাত্তা দিত না। আমার বাবা ছিলেন খুব দিলখোলা মানুষ, ভোলে ভালা টাইপের একটু। যা উপার্জন করতেন সংসারে দিয়ে দিতেন। আর কে কী দিল তিনি খেয়ালই করতেন না।
তারও যে বউ ছেলে মেয়ে আছে তিনি ভাবতেনই না। তিনি ভাবতেন ভাইরা তো আছে, তারাই দেখবে। এর ফল আমরা পেয়েছিলামও। বাবা একটা বড় জমি কিনেছিলেন। মা বলেছিলেন ওর মধ্যে মায়ের নামটাও রাখতে। বাবা রাখেননি, সব ভাইদের নাম রেখেছিলেন। হঠাৎ আমার বাবা মারা গেলেন। দেখা গেল অফিসের থেকে প্রাপ্ত টাকা ছাড়া আমাদের আর কিচ্ছু নেই। মা বললেন কাকাদের, তোমার দাদা যে জমি কিনেছিলেন সবার নামে, সেখান থেকে তোমার দাদার ভাগটা আমাকে দাও। কেউ তো দেয়নি, পরন্তু অনেক কটূক্তি করেছিল। আমার বাবার যেটুকু টাকা পাওয়া গেছিল তাই দিয়ে আমি, মা, দাদা আলাদা হয়ে গিয়েছিলাম। কেউ বারণ করেনি। জন্ম থেকে যে বাড়িতে থেকেছি সে বাড়ি ছাড়তে বড় কষ্ট হয়েছিল। একে একে সবাই চলে গেছে পরপারে। জানিস তো, ছোটো কাকা মারা যাওয়ার 3 দিন পর আমি স্বপ্নে দেখি ছোটো কাকা আমার সামনে হাত জোর করে দাঁড়িয়ে আছে, খুব কাঁদছে, যেন ক্ষমা চাইছে। আমি চোখ মেলে তাকাতেই দেখি আর কিচ্ছু নেই। তোরা আমার এই স্বপ্নকে কি বলবি জানি না। সবাই এবার সুলগ্নার দিকে তাকিয়ে আছে। সুলগ্না বুঝতে পারে এবার তার পালা। সুলগ্না শুরু করে, তোরা তো জানিস আমি কলকাতার বাইরে চলে গিয়েছিলাম বিয়ের পরে। তোদের সঙ্গে যোগাযোগও হয়নি। তখন তো ফোন আসেনি, চিঠির যুগ ছিল। বিয়ের 3 বছর পর আমি প্রেগন্যান্ট হই। আমার প্রচুর কমপ্লিকেশনস আসে। বাচ্চা হওয়ার সময় প্রবলেম হতে পারে, ডাক্তাররা বলেন। তার কিছুদিন আগেই আমার বাবা মারা গেছেন। আমার বাবা ডাক্তার ছিলেন। আমার সময় যখন এসে গেল আমাকে হাসপাতালে ভর্তি করা হলো। আমি আমার স্বামীর কর্মস্থলেই ছিলাম, উড়িষ্যায়। ভর্তি হওয়ার পর আমার যখন পেইন ওঠে আমাকে লেবার রুমে নিয়ে যাওয়া হয়। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। লেবার রুমে আমি যখন শুয়ে আছি, যন্ত্রণায় কাতরাচ্ছি। তখন তো সিজার হতো না, নর্মাল ডেলিভারি হতো। আমার মাথায় হঠাৎ একটা স্নেহের হাত পড়ল।